আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের সকলের উপকার হবে। বিষয়টি হচ্ছে এরকম যে আমরা জানি যে এফআইআর ছাড়া মামলা রুজু করা যায় না। কারণ এফআইআর এর অর্থ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ অপরাধের প্রাথমিক তথ্য বিবরণী। অর্থাৎ একটি অপরাধ সংঘটিত হলে সেটির প্রথম যে তথ্যদাতা, যা ইনফরমেশন দাতা বা যিনি এজাহারকারী, তিনি কিন্তু এই তথ্যটি প্রদান করেন। তাহলে এরপরে কিন্তু থানায় মামলা রুজু করা হয়। তো কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন ধরনের, দেখেন থানায় তো মামলা রুজু করা হয়, কিন্তু এমনও ক্ষেত্র আছে, এমনও তথ্য আছে বা এমনও অভিযোগ আছে যে অভিযোগের বিরুদ্ধে থানায় কিন্তু মামলা গ্রহণ করা হয় না। তো আমরা এখন আলোচনা করব যে কোন ধরনের সংবাদের ভিত্তিতে মানে মামলা গ্রহণ করা হয় না। এটি কি আইনে আছে নাকি আমি মৌখিকভাবে বলছি? এটি আইনে আছে। তার আগে অনুরোধ করব বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো চলুন আমরা সরাসরি আলোচনায়। যে সকল ক্ষেত্রে এফআইআর গ্রহণ করা হয় না বা গ্রহণ করা যাবে না, এটি হলো ডাকযোগে যদি কেউ প্রেরণ করে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি পোস্ট অফিসের মাধ্যমে একটা ঘটনার সংবাদ লিখে দিলেন, এটা হলে হবে না। বা আপনি মোবাইলে এসএমএস করলেন, এটির ক্ষেত্রে হবে না। টেলিফোন বা মোবাইলের মাধ্যমে প্রেরিত তথ্য, আপনি টেলিফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে কোনো তথ্য দিয়ে দিলেন, আপনার নাম ঠিকানা ও স্বাক্ষরবিহীন একটা আবেদন পাঠিয়ে দিলেন। আপনি তো এরকম হতে পারে মিথ্যা একটা তথ্য যে কোনো দিলেন, আপনার নিচে নাম ঠিকানা, আবেদন দিলেন না। আপনি যে কোনো যদি বিষয়ে আপনি ফ্যাক্স করেন, সেটি যদি অথেন্টিক না হয়, বা আপনি যদি ইমেল করেন, বা আপনি যদি পত্রপত্রিকায় রিপোর্ট করেন, এগুলো কিন্তু আপনার হলো এফআইআর হিসেবে গণ্য করা যাবে না। এটা কিন্তু আইনে আছে, পিআরবির 253 অনুযায়ী আপনার হলো এগুলো এফআইআর হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এই সকল ক্ষেত্রে মামলা নেওয়া যাবে না। এটা ছাড়াও গুজবের ভিত্তিতে কোনো মামলা রুজু করা যাবে না। কারণ এই ক্ষেত্রে এফআইআর অভিযোগকারীর স্বাক্ষর গ্রহণ করা এবং তার নাম ঠিকানার পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ কে এই তথ্যটি দিল বা তিনি স্বাক্ষর করার জন্য যদি না আসে, এই সকল ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ বিষয়টি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করে তাৎক্ষণিক অফিসারকে ঘটনাস্থলে মানে প্রেরণ করে যাচাই বাছাই করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রাথমিক অনুসন্ধানকারী পুলিশ অফিসার বা অফিসার ইনচার্জ নিজে বাদী হয়ে মামলা রুজু করতে পারেন। পুলিশ এটি মামলা রুজু করতে পারেন। তাহলে এইগুলো তো মামলা রুজু করা যাবে না। তাহলে কোনগুলোই মামলা রুজু করা যাবে? অর্থাৎ কোন ধরনের সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কোন ধরনের এজাহারকারী হলে আপনার হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় মামলা রেকর্ড করতে পারেন। ঘটনার ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিকটস্থ ব্যক্তি, যিনি ঘটনা সম্পর্কে বিশেষভাবে অবগত, এমন সুস্থ, সচেতন, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি মানে সদিচ্ছাভাবে ইনচার্জের নিকটে এফআইআর করতে আসলে সেই এজাহারটি গ্রহণ করতে পারেন। তিনি যদি সরাসরি থানায় আসিয়া মৌখিকভাবে কিংবা লিখিতভাবে কোনো সংবাদ প্রদান করেন, সেটিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার হিসেবে গণ্য করবেন। তবে মৌখিকভাবে বললে লিখে তার নিচে তিনি অবশ্যই স্বাক্ষর করবেন। এটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় মোতাবেক মৌখিকভাবে হলে আপনার লিখিতভাবে গ্রহণ করতে হবে। এটা ছাড়াও কিন্তু এর আরেকটা বিধি আছে, পিআরবির 243 এবং বিপি ফর্ম 27 অনুযায়ী কিন্তু লিপিবদ্ধ করেন। এবার আপনি লিখিতভাবে নেওয়ার পরে তিনি তো নিচে স্বাক্ষর করলেন, এই রেকর্ডকৃত তথ্য কিন্তু আবার তাকে পাঠ করে শোনাতে হবে। শোনানোর পরে আপনার উনি যদি স্বাক্ষর করতে পারেন স্বাক্ষর করবেন, আর যদি স্বাক্ষর না করতে পারেন তাহলে উনি টিপসই দিবেন। থানার অফিসার ইনচার্জ কর্তৃক এফআইআর মানে সিল স্বাক্ষর মেরে সেটি কিন্তু পূরণ করতে হবে। এফআইআর সংবাদদাতার নিজ বর্ণনা অনুযায়ী কিন্তু লিপিবদ্ধ করতে হয়। ঘটনার সাথে প্রত্যক্ষ ও শনাক্তকৃত অপরাধী এবং অপরাধীদের সহায়তাকারী ব্যক্তিদের বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। প্রত্যক্ষভাবে জড়িত আসামিদের নাম ঠিকানা পরিচয় প্রাথমিক তথ্য বিবরণীর মানে ভেতরে উল্লেখ করতে হয় এবং এটির অন্তর্ভুক্ত করতে হয়। পরোক্ষ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী সন্দিগ্ধ ব্যক্তির নামও উল্লেখ করতে হয়। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আহত, নিহত, ক্ষতিগ্রস্ত ভিকটিমদের নাম ঠিকানা এবং সব কিছু আর কি পূর্ণভাবে বিবরণটা উল্লেখ করতে হয়। ডাকাতির ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে, চুরি মামলায় লুণ্ঠিত মালামালের বিবরণটা, শনাক্তকরণের চিহ্ন, মানে আনুমানিক মূল্য, এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করতে হয়।
যদি আহত নিহত হয় তাহলে কোথায়, কোন কারণে আহত নিহত, জখমের পরিমাণ কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, জখমী কী ধরনের জখমপ্রাপ্ত হয়েছেন, কোন স্থানে, চোখ, কান, নাক, মুখ, এই সমস্তগুলো উল্লেখ করে দিতে হয়। আবার যদি দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে হয়, দাঙ্গা হাঙ্গামা দুর্ঘটনার ক্ষেত্রে মোটামুটি ক্ষতির বিবরণটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। অপরাধীদের প্রকৃত অপরাধের সংক্ষিপ্ত বিবরণ এবং আইনের সংশ্লিষ্ট ধারাও কিন্তু মামলা রেকর্ড করার সময় কিন্তু তদন্তকারী এজাহার লিপিবদ্ধকারী কর্মকর্তা উল্লেখ করবেন। ঘটনাস্থলের পূর্ণাঙ্গ বিবরণ, ডাকাতি মামলার ক্ষেত্রে থানা হইতে ঘটনাস্থলের দূরত্ব, এই বিবরণগুলো উল্লেখ করতে হবে। ঘটনাস্থলে অপরাধীদের ফেলে যাওয়া যদি কোনো বস্তুগত সাক্ষ্য থেকে থাকে, এই ধরনের এই সব ঘটনাগুলো উল্লেখ করতে হবে। তো এই বিষয়গুলোই যদি ঘটে থাকে বা এই তথ্যগুলো সম্বলিত মানে সমষ্টিগত বিষয় নিয়েই যখন লিখিতভাবে বা মৌখিকভাবে কেউ একজন বলতে পারেন, তখনই কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়গুলো নিয়ে থানায় মামলা করতে পারেন। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।